সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানে যদি সত্যি সত্যি বড় ধরনের যুদ্ধ লেগে যায়, তবে সেটি কিন্তু বাংলাদেশের জন্য অশনি সংকেত। যে কারণে বলা হচ্ছে যে এমনিতেই অর্থনৈতিক ভাবে বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়ার দেশগুলো খুবই খারাপ অবস্থার দিকে রয়েছে। বৈশ্বিক যে সমস্যা, সেই সমস্যার আঁচ কিন্তু এই দক্ষিণ এশিয়ায় পড়েছে। তার মধ্যে যদি ভারত পাকিস্তানের এই যুদ্ধটি সত্যি সত্যি দীর্ঘমেয়াদী হয়, যদি উভয় দেশ যার যার অবস্থানে অনড় থাকে, তবে কিন্তু এটি বাংলাদেশের জন্য কোনো দিক থেকেই সুখবর নয়। কেন বলা হচ্ছে? কারণ 2019 সালে একটি গবেষণা করেছিলেন একদল গবেষক, যারা মার্কিন গবেষক। তারা সে সময় বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানের 2025 সালে পারমাণবিক যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধের কথা কিন্তু বলা হয় না, বলা হয়েছে পারমাণবিক যুদ্ধ। কেন এমন কি ঘটতে যাচ্ছে যাতে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে এই দুই শত্রু রাষ্ট্র? ভারত পাকিস্তানকে শত্রু মনে করে, পাকিস্তানও ভারতকে শত্রু মনে করে। এ কারণেই এই যে পরস্পর যে শত্রু রাষ্ট্রের কথা আমি বলছিলাম, তারা কিন্তু তাদের যে সীমান্ত বর্ডার, সেখানে কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। এরই মধ্যে নানা ধরনের ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সংখ্যা পাচ্ছি। পাকিস্তানের এই কয়জন বেসামরিক লোক মারা গেছে, ভারতের এই কয়জন মারা গেছে, ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, যেটি ভারতের পক্ষ থেকেও কিন্তু স্বীকার করা হয়েছে। এই যদি অবস্থা চলতে থাকে, তাহলে কিন্তু যুদ্ধ নতুন মাত্রা নেবে। যদি যুদ্ধ নতুন মাত্রা নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একেবারেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি রাষ্ট্র, যেটি ওই অর্থে কিন্তু বাংলাদেশ কখনোই কারোর বিরুদ্ধে যুদ্ধ করা কিংবা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও কিন্তু বিষয়টি নেই। কিন্তু যদি পারমাণবিক যুদ্ধের মতো যুদ্ধে ভারত পাকিস্তান জড়িয়ে পড়ে, সরাসরি কিন্তু ইফেক্টেড বাংলাদেশ হবে। কি কারণে হবে? কারণ গবেষণায় বলা হচ্ছে যে এই পারমাণবিক বোমার যদি বিস্ফোরণ হয় যে কোনো জায়গায়, সেক্ষেত্রে সরাসরি 12.5 কোটি মানুষ মারা যাবে। এবং এই যে তেজস্ক্রিয়ার কারণে অনেক মানুষ পঙ্গু হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, এবং দীর্ঘমেয়াদী রোগ বালাই তো থাকবেই। যেটি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনীর পক্ষ থেকে সেখানে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু অ্যাটম বোম ফালানো হয়েছিল, সেখানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেখানে প্রায় 2.5 লক্ষ লোক মারা কিন্তু সে সময় গিয়েছেন। এবং এই যে 2.5 লক্ষ লোক মারা গেছেন তা কিন্তু নয়, সেখানে কিন্তু এর পরে যুগের পর যুগ ধরে কিন্তু সেই সব এলাকার মানুষের কিন্তু স্বাভাবিক জীবনযাপন এখন পর্যন্ত শুরু হয়নি। মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বিশ্বের এই যে 9টি দেশ যারা পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয়েছে, যারা এগুলো প্র্যাকটিস করছে, এগুলো বিশ্বের বাকি দেশগুলোর জন্য হুমকি। যদিও জাতিসংঘের একটা উদ্যোগ ছিল যে পারমাণবিক অস্ত্র যাতে ব্যবহার না হয়, এমন একটি উদ্যোগ ছিল। 37টি দেশ সেখানে চুক্তিতে স্বাক্ষর করেছে। 50টি দেশ লাগবে, 50টি দেশ চুক্তিতে স্বাক্ষর করলে এটি হয়তো বাস্তবায়ন হবে। কিন্তু বাস্তবায়ন তো পরের কথা, কে কার কথা মানে? সামান্য কাশ্মীর ইস্যুতে এই ঘটনার সূত্রপাত। কাশ্মীর ইস্যুতে এত বড় বিষয় সামনের দিকে এগুচ্ছে। বলা হচ্ছে যে সেখানে পাকিস্তানি টেরোরিস্টরা কাশ্মীরের পেহেলগামে হামলা করেছে। বিষয়টি কিন্তু তদন্তাধীন, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত। সারা বিশ্ববাসী কিন্তু যে কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে, আমরাও যে কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে। কিন্তু পরিকল্পিতভাবে যদি কোনো হামলার ছক এঁকে কোনো বাহিনীকে বা কোনো দেশকে দোষারোপ করা হয়, সেটিও কিন্তু বিশ্ববাসী মেনে নেবে না বলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছে। কিন্তু একপাক্ষিক চাপিয়ে দেওয়া যুদ্ধ যদি কোনো দেশ কোনো দেশের উপর চাপিয়ে দেয়, সেক্ষেত্রে আত্মরক্ষাই বলি আর নিজেদের বেঁচে থাকার তাগিদ থেকেই বলি, এই যুদ্ধ কিন্তু চলমান থাকবে। আর যুদ্ধ যদি চলমান থাকে, উত্তেজনা যদি বাড়তে থাকে, এক পর্যায়ে কিন্তু পারমাণবিক বোমার ব্যবহার হতে পারে, যেটি হচ্ছে শঙ্কার বিষয়। যদি পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়, সেক্ষেত্রে ছোট্ট দেশ বাংলাদেশ এটার হয়তো সরাসরি এটার ভুক্তভোগী না হলেও এটার পারিপার্শ্বিকতায় নানা ধরনের যে সংকট তৈরি হবে, এটার ভুক্তভোগী কিন্তু বাংলাদেশ হবে। একই সঙ্গে আবহাওয়া সহ পরিবেশ প্রতিবেশ এই বিষয়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।
বিশেষ করে আমাদের যে গ্রিন হাউসের কথা বলা হচ্ছে, গ্রিন হাউস ইফেক্টের কথা বলা হচ্ছে, এটিও কিন্তু মারাত্মকভাবে সমস্যায় পড়বে, সংকটে পড়বে। সূর্যের আলো সরাসরি এই অঞ্চলে যেসব এলাকায় এই বোমাটার বিস্ফোরণ হবে সেসব এলাকায় কিন্তু সরাসরি আলো আসতে পারবে না। ধোঁয়ার কুণ্ডলী কিন্তু একটা জায়গায় বাতাসের একটা লেয়ার পর্যন্ত থাকবে এবং বাতাসটা একটা ভারী অবস্থায় থাকবে। অনেক এলাকা ঠান্ডা এলাকা হয়ে যাবে, শস্যের উৎপাদন, ফসলের উৎপাদন কমে যাবে, বৃষ্টি হবে না, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির বিষয়টি আসবে। ফলে কি হবে, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে মানে এটার নেগেটিভ প্রভাব আমরা দেখছি, আমাদের এই নদী বিধৌত এলাকাগুলো, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে আমরা দেখছি। ঘূর্ণিঝড় থেকে শুরু করে যে সমস্ত দুর্যোগ আসছে এগুলো আমরা দেখছি, এবং এগুলোর কারণে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক সক্ষমতা সেগুলো দিনের পর দিন কমছে। নিম্নাঞ্চলের মানুষরা দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে এবং খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনমান নিচের দিকে যাচ্ছে। এই মুহূর্তে যদি আবার সত্যিকার অর্থে একটি পারমাণবিক যুদ্ধের দামামা বেজে ওঠে, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু একটি অশনি সংকেত, যেটি আমি আগেও বলেছি। একদিকে যেমন যুদ্ধের একটা ভয়াবহতা থাকবে, তার উপর কিন্তু অর্থনৈতিক একটা প্রভাব থাকবে, আবহাওয়াগত একটা প্রভাব থাকবে, পরিবেশের একটা প্রভাব থাকবে এবং কৃষি উৎপাদন সহ অন্যান্য সকল বিষয়ের উপর কিন্তু প্রভাব পড়বে। যুদ্ধে কে জিতলো কে হারলো সেটার বিষয় না, মূল বিষয় হচ্ছে ক্ষতি হবে মানুষের, মারা যাবে সাধারণ মানুষ। যে সমস্ত মানুষের রক্তের রং লাল, তারা মুসলিম কি হিন্দু, খ্রিস্টান কি বৌদ্ধ সেটি বড় বিষয় না, তারা সবাই মানুষ, তাদের প্রত্যেকের রক্তের রং লাল। ফলে এই যে মানবতা, মানবিকতা, মানুষ, এই মানুষের উপর আস্থা না রেখে ক্ষমতার দম্ভ কিংবা ক্ষমতায় টিকে থাকার মানে ষড়যন্ত্র, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে বিশ্ব মানবতা আজ হুমকির মুখে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনেক বিশেষজ্ঞ বলছে দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, যদি এটি কোনো কারণে মানে সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্র অপর রাষ্ট্রের প্রতি আক্রমণ করেই বসে, পারমাণবিক আক্রমণ, তাহলে তো এটি আর বন্ধ করার কোনো উপায় থাকবে না। ফলে মানবিক দিক বিবেচনা করে মানবতার কথা যারা সারা বিশ্বের বুলি আওড়ায়, সেই মানবতাবাদীদের প্রতি আহ্বান থাকবে এই যুদ্ধটি যাতে দীর্ঘমেয়াদী না হয়। কে মুসলিম, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, এই বিষয়টি বিবেচনায় না নিয়ে সবার আগে মানবতার পক্ষে জয়গান গাওয়া উচিত। আর যে বিষয়গুলো বলছিলাম যে হিরোশিমা নাগাসাকির বিষয় থেকে তো আমরা শিক্ষা নিচ্ছি, আমরা তো দেখছি সেখানে কি অবস্থা। সেই অনেকটা উন্নত দেশ জাপান, তাদেরই হিমশিম খেতে হয়েছে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে। আর এই দক্ষিণ এশিয়ার অনেকটা দরিদ্র পীড়িত এলাকা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই অঞ্চলে যদি পারমাণবিক হামলার মতো ঘটনা ঘটে, নিজেদের জেদাজেদির কারণে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে কিন্তু এর মাসুল যুগের পর যুগ না, শতকের পর শতক ধরে কিন্তু দিতে হবে। ফলে উভয় রাষ্ট্রের পক্ষ থেকেই কিন্তু ইতিবাচক বুদ্ধি, শুভ বুদ্ধির উদয় হবে বলে আমরা মনে করি। এবং মধ্যস্থতার যে কথাটি, এই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতার বিষয়টি, ঘিয়ের মধ্যে আগুন না ঢেলে, আগুনের মধ্যে ঘি না ঢেলে আগুনের মধ্যে পানি ঢালা উচিত। আগুনের মধ্যে অনেকে ঘি ঢালছে, ভারতকে সমর্থন দিচ্ছে ইসরায়েল। যে ইসরায়েল এর মধ্যে গাজাকে ধ্বংস করে দিয়েছে তাদের ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে, তাদের মুরলীপনার মাধ্যমে, তাদের জায়নবাদী যে শিক্ষা ইসরায়েলদের ইহুদিদের, সেই শিক্ষার মাধ্যমে যেভাবে মুসলমান মা, বোন, মেয়ে, স্ত্রীদেরকে ধ্বংস করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের শহরগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা আবার এখন ভারতের পক্ষে অবস্থান নিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। এখন চীন যদি এটার মধ্যে ইনভলভ হয়ে যায়, এখন যদি রাশিয়া এটার মধ্যে ইনভলভ হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইনভলভ হয়ে যায়, সত্যিকার অর্থে এটা বিশ্ববাসীর জন্য খুবই অশনি সংকেত। এমন কোন পরিস্থিতির উদ্ভব হবে না। ছোট জগন্নাথ আমরা বলি, যদিও জাতিসংঘ যতটুকু ক্ষমতা আছে একটা উদ্যোগ নেবে এবং এই যুদ্ধ সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজায় যেটি যুদ্ধ নয়, যেটি একতরফা হামলা, এই হামলা বন্ধ সহ সব জায়গায় মানবতার জয় হোক, এমন প্রত্যাশা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।